আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করা হবে রিভিশন সার্কামসিশন বা দ্বিতীয়বার বা পুনরায় খতনা কি। রিভিশন সার্কামসিশন কাদের করা হয় বা কেন করা হয়? রিভিশন সার্কামসিশন করা কি আবশ্যক? মানে রিভিশন সার্কামসিশন কি করতেই হবে? রিভিশন সার্কামসিশন কিভাবে করা হয়? কোন বয়সে রিভিশন সার্কামসিশন করা হয়? রিভিশন সার্কামসিশনের জন্য কি ফুল অজ্ঞান করতে হয়? রিভিশন সার্কামসিশন করতে কত সময় লাগে? রিভিশন সার্কামসিশন করতে কি কোনো ব্যথা লাগে? রিভিশন সার্কামসিশন করার পর সম্পূর্ণ ঠিক হতে কত সময় লাগে? তো চলুন প্রথমে জেনে নেই রিভিশন সার্কামসিশন কি। রিভিশন সার্কামসিশন হলো দ্বিতীয়বার খতনা, অর্থাৎ প্রথমবার আপনার খতনা করা হয়েছে, হাজামি পদ্ধতি বলেন বা তাকরিয়া পদ্ধতি বলেন, যে কোনো পদ্ধতি বলেন, প্রথমবার আপনার খতনা করা হয়েছে, কিন্তু এই খতনাটা ভালো হয়নি। হয়তো দেখা যাচ্ছে আপনার শেপটা অ্যাবনর্মাল শেপ হয়ে আছে, অ্যাব্রো থ্যাব্রো হয়ে আছে, কিংবা ফোরস্কিন কম কাটা হয়েছে, যার কারণে পেনিসের যে গ্লান্স পেনিস যেটাকে বলা হয়, যে মাথা, সেই মাথাটা অর্ধেক পরিমাণ ঢাকা আছে বা পুরোপুরি ঢাকা আছে। এরকম অবস্থায় থাকলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে আবারও সার্কামসিশন বা সুন্নতে খতনা করতে হয়। এই যে পুনরায় যে দ্বিতীয়বার সার্কামসিশন করা হয়, এটার নামই হচ্ছে রিভিশন সার্কামসিশন। এখন প্রশ্ন হলো রিভিশন সার্কামসিশন কাদের করতে হয় এবং কেন করতে হয়? তো রিভিশন সার্কামসিশনের সংজ্ঞার ভিতরে আমরা এর উত্তর পেয়ে গেছি। যেমন রিভিশন সার্কামসিশন কাদের করা হয়? সার্কামসিশন অর্থাৎ সুন্নতে খতনা করেছে কিন্তু তার শেপটা অ্যাবনর্মাল, এবড়ো থেবড়ো হয়ে আছে, কিংবা গুটি গুটি হয়ে আছে, কিংবা অর্ধেক গ্লান্স পেনিস ঢেকে আছে, কিংবা ফুল ঢেকে আছে, এরকম যদি থাকে তাদেরকে পরবর্তীতে রিভিশন সার্কামসিশন অর্থাৎ দ্বিতীয়বার আবারও খতনা করা হয়, এবং এটা সম্পূর্ণ কসমেটিক শেপে আনার জন্য এবং সুন্দর দেখতে রাখার জন্যই শুধুমাত্র এটা দ্বিতীয়বার সার্কামসিশনটা করা হয়। যদিও এটা প্রাইভেট পার্ট, দেখার খুব একটা বিষয় নেই, তবুও দেখা যায় যে নিজের কাছেই নিজের ভালো লাগে না বিষয়টা, যে শেপটা খুবই অ্যাবনর্মাল দেখতে বাজে, এবং অনেক সময় গ্লান্স পেনিস ঢেকে থাকে, নিজের কাছে নিজে সন্তুষ্ট না, যার কারণে সে পুনরায় স্যাটিসফ্যাকশনের জন্য শুধুমাত্র এই রিভিশন সার্কামসিশনটা আবার করে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন না এবং মেডিকেলি ভাবেই তাকে করা হয়, কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের অসুবিধা তৈরি হয়। যেমন যাদের ফোরস্কিন কম কাটা হয়, দেখা যাচ্ছে পেনিসের গ্লান্স পেনিস অর্ধেক পরিমাণ ঢাকা আছে কিংবা ফুলি ঢাকা আছে, সেক্ষেত্রে যে ফোরস্কিনটা অনেক সময় স্কেলোরোসিস হয়ে যায়, সেই স্কিনটা অনেক টাইট হয়ে যায় এবং পিছনের দিকে আসতে চায় না, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে দেখা যায় সে বাধ্য হয়ে রিভিশন সার্কামসিশন করে। এখন প্রশ্ন হলো রিভিশন সার্কামসিশন কি আবশ্যক? মানে রিভিশন সার্কামসিশন কি করতে হবে? অলরেডি আপনারা এই উত্তরটা পেয়ে গেছেন যে রিভিশন সার্কামসিশন আবশ্যক না, শুধুমাত্র কসমেটিক শেপ আনার জন্য অর্থাৎ দেখতে ভালোর জন্য এটা পুনরায় সার্কামসিশন করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে আবশ্যক, যেমন যদি স্ক্লেরোসিস হয়ে যায়, অর্থাৎ যে ফোরস্কিনটা অনেক কম কাটার কারণে গ্লাস পেনিস ঢেকে থাকছে এবং ওটা একটা স্ক্লেরোসিস হয়ে মোটা হয়ে যায়, দেখা যাচ্ছে পিছনের দিকে আসতে চায় না, এবং যদি ডায়াবেটিক পেশেন্ট হয় তখন তার এরকম হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রেও তাকে রিভিশন সার্কামসিশন করার প্রয়োজন হয়। তবে রিভিশন সার্কামসিশনের জন্য মোস্ট কমন যে কজ সেটা হচ্ছে রিডান্ডেন্ট ফোরস্কিন, অর্থাৎ ফোরস্কিনটা কম কাটা। অর্থাৎ পূর্বে আপনি প্রথমে যখন সার্কামসিশনটা করা হয়েছিল তখন আপনার ফোরস্কিনটা অর্থাৎ পিপুসটা যতটুকু কাটার কথা ছিল তার চেয়ে কম কাটা হয়েছে, যার কারণে দেখা যায় যে গ্লান্স পেনিসের অর্ধ বা ফুল ঢাকা রয়েছে। এই কারণেই সবচেয়ে বেশি রিভিশন সার্কামসিশন করা হয়। এরপর যে কারণ সেটাকে বলা হয় ইন্টারাপ্টেড পেনিস বা বুরিড পেনিস। এটাকে অনেক সময় হাইড পেনিসও বলা হয়। অর্থাৎ আপনারা খেয়াল করলে দেখবেন যে সার্কামসিশন করার পর পেনিসের মাথাটা এমন থাকে যার কারণে যে পেনিসটা ভিতরে ঢুকে যায়, সেটা আর বাইরে বের হয়ে আসে না। অর্থাৎ আগার পেনিসের সামনের চামড়াটা অনেক শক্ত হয়ে থাকে। শক্ত হয়ে থাকার কারণে পেনিস যতই আপনি চামড়াটাকে পিছনে টানেন, পেনিসের মাথার বাইরের দিকে আসে না। অর্থাৎ যেটাকে হিডেন পেনিস বা ইন্টারাপ্টেড বা বুরেট পেনিস বলা হয়। তখন সেক্ষেত্রে সার্কামসিশন করার প্রয়োজন হয়। তৃতীয় যে কারণে রিভিশন সার্কামসিশন করার প্রয়োজন হয় সেটাকে বলা হয় পেনাইল স্ক্রিন প্রিন্স, অর্থাৎ পেনিসের শেপটের চামড়া পেনিসের গ্ল্যান্স পেনিসে অ্যাটাচড হয়ে যায়। দেখা যায় যে একটা এক্সট্রা চামড়া পেনিসের শেপে কাটার পরে যে চামড়াটা থাকে সেই চামড়াটা পেনিসের গ্ল্যান্স অর্থাৎ আগায় অ্যাটাচড হয়ে থাকে। এটা সাধারণত অ্যাডিশন থেকে আলাদা করা খুবই কঠিন। যদি এরকম হয় তখন সেক্ষেত্রেও রিভিশন সার্কামসিশনের প্রয়োজন হয়। আবার অনেক সময় দেখা যায় যে আমরা ছোটবেলায় বিভিন্ন সময় ডাক্তার দিয়ে সার্কামসিশন করি, দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্টিচ মেথড, অর্থাৎ ফোরস্কিনটা কাটার পর সেখানে সেলাই করে দেওয়া হয়। তো এই সেলাইটা যখন বড় বড় করে দেওয়া হয় তখন ওই সেলাইয়ের স্থানে একটা দাগ তৈরি হয়, অ্যাব্রো থ্যাব্রো হয়ে থাকে।
তখন এই অ্যাব্রাথোর শেপকে আপনারা পুনরায় কসমেটিক শেপে আনার জন্য রিভিশন সার্কামশন করতে পারেন। কিছুদিন আগে এক লোক আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন, তিনি একটা ভিডিও পাঠিয়েছিলেন। তো ওই ভিডিওতে দেখলাম যে ভিডিওটা যে সমস্যা, তো তাকে ছোটবেলা খতনাকরণ হয়েছে, তার ডাক্তার দিয়ে খতনা করা হয়েছে, কিন্তু কোনো কারণে তার পেনিসের যে শেপটা, তার স্কিনটা অ্যাব্রো থ্যাব্রো হয়ে আছে। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে এটা পেনিসের নিচের দিকে একটা দাগের মতো এরকম থাকে, এটাকে বলা হয় ফ্রেনুলাম। তো ওই ফ্রেনুলামটা এমন একটা অবস্থা তৈরি হয়েছে, জাস্ট একটা দড়ির মতো ফ্রেনুলাম, যে এখানে আগায় লাগা আছে এবং এখানে লাগা আছে, মাঝখানে ফাঁকা, একদম ঝুলতেছে, এরকম একটা অবস্থা। এখন উনি চাইছেন যে এটা কারেক্ট করা যাবে কিনা, ঠিক করার সম্ভাবনা আছে কিনা। তখন অনেক আশ্বাস দিলাম, হ্যাঁ এটা সম্পূর্ণভাবে কসমেটিক সেবে এবং আগের মতো সুন্দরভাবে ঠিক করা যাবে, তবে আপনার ভয়ের কোনো কারণ নেই। তো তিনি আসলেন, আমরা তার কাজটা সুন্দরভাবে করলাম। তবে তিনি ভিডিওর অনুমতি দেননি, যার কারণে এটা ভিডিও করা হয়নি। ও আজকেও একটা কাজ করলাম, সেটা হচ্ছে যে শর্ট ফ্রেনুলাম ছিল, যে শর্ট ফ্রেনুলামটা নিয়ে আমরা পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও বানাবো। যদি আপনারা আগ্রহী থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে শর্ট ফ্রেনুলাম নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো। তো এখানে সংক্ষিপ্ত আগে একটু বলি যে শর্ট ফ্রেনুলামটা কি। শর্ট ফ্রেনুলাম হচ্ছে যে পেনিসের যে আপনার নিচের অংশে সুতার দাগের মতো যে একটা জিনিস দেখা যায়, এটাকে বলা হয় ফ্রেনুলাম। তো পেনিস যখন ইরেকশন হয় তখন এই ফ্রেনুলামটা ছোট থাকার কারণে এরকম টান খায়, পেনিসের আগাটা এরকম বেঁকে যায়, এরকম যে বেঁকে থাকে মাথাটা, এটাকেই বলা হয় শর্ট ফ্রেনুলাম। তো যদি আপনাদের এরকম কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কাছে এসে আপনারা পুনরায় বা নতুন করে সেইটা সমাধান পেতে পারেন এবং আমাদের এখানে সার্কামসিশন করাতে পারেন। তো এরপরে যে প্রশ্নটা, সেটা হচ্ছে রিভিশন সার্কামসিশন কিভাবে করা হয়। রিভিশন সার্কামসিশন করা এবং নর্মাল সার্কামসিশন করা টেকনিক একদম সেম। এখন কিছু কিছু এক্সট্রা টেকনিক প্রয়োগ করতে হয় অবস্থা ভেদে। তবে নর্মাল সার্কামসিশনের জন্য বিভিন্ন রকম পদ্ধতি প্রচলিত আছে, যেমন ডিভাইস কসমেটিক সার্কামসিশন, জেটেসার বা স্টারবার সার্কামসিশন, লেজার সার্কামসিশন, ডিসেক্টিং বা স্টিচ সার্কামসিশন, কসমেটিক স্টিচ সার্কামসিশন, এরকম বেশ কয়েকটা পদ্ধতি প্রচলন আছে। এই সবগুলো পদ্ধতিতে আপনারা রিভিশন সার্কামসিশন করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সমস্যার উপরে ভিত্তি করে অনেক সময় অনেক পদ্ধতি তে সার্কামসিশন করা যায় না, সেটা আপনি এবং আপনার ডাক্তার দুজনে পরামর্শ করে আসলে ডিসিশনটা নেবেন যে আপনার জন্য কোনটা বেস্ট। তবে রিভিশন সার্কামসিশন করার পদ্ধতি নর্মাল সার্কামসিশনের মতোই সেম। যেমন সর্বপ্রথম আপনার ওখানে অবশ করে নেওয়া হয়, অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। অ্যানাস্থেসিয়া দেওয়ার কারণে সেখানে অবশ হয়ে যায়। এরপরে আপনার যে অ্যাবনর্মাল শেপ বা যদি ফোরস্কিনটা বাড়তি থাকে, সেই অনুসারে তাকে নতুন করে ফোরস্কিনটা কেটে ওখানে আবার কসমেটিক সেলাই দেওয়া, বা আপনি যদি ডিভাইসের মাধ্যমে করেন কিংবা জেটেসের মাধ্যমে করেন, সেই অনুসারে এটা কাজ করতে হয়। আমরা পরবর্তীতে এগুলো স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও দেবো ইনশাল্লাহ। এরপরে যে প্রশ্নটা রয়েছে যে কোন বয়সে রিভিশন সার্কামসিশন করলে সব থেকে ভালো হবে। আসলে রিভিশন সার্কামসিশনের জন্য বা সার্কামসিশনের জন্য বয়স আসলে কোনো ফ্যাক্ট না, এটা যে কোনো বয়সে করা যায় এবং যে কোনো বয়সে করলে যদি আপনি দক্ষ হাতে করেন তাহলে অবশ্যই ভালো হবে। রিভিশন সার্কামসিশনের জন্য কি ফুল অজ্ঞানের প্রয়োজন হয়? আসলে সার্কামসিশনের জন্য ফুল অজ্ঞানের প্রয়োজন আছে কি না আছে এটা শুধুমাত্র ডাক্তাররাই নির্ধারণ করে, কারণ এটা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়েও করা যায়, জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়েও করা যায়। এখন ওই ডাক্তার চয়েস করবে যে তার জন্য কোনটা ভালো। তবে আমরা সাধারণত এই অপারেশনের জন্য জেনারেল অ্যানাস্থেসিয়া আমাদের চয়েস করি না, কারণ সিম্পল একটা অপারেশন আমরা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে করে থাকি। তবে পেডিয়াট্রিক সার্জারির ডাক্তাররা, কারণ ছোট বাচ্চাদের যখন এই কাজ করে তখন তারা চায় যে বাচ্চা ঘুমায় থাকবে, নড়াচড়ার দরকার নেই, আমরা ধীরে ধীরে কাজ করবো, ওনারা তখন এটা জেনারেল অ্যানাস্থেসিয়া বেশি চয়েস করে। রিভিশন সার্কামসিশন করতে কত সময় লাগে? এটা জাস্ট সর্বোচ্চ 30 মিনিট, অর্থাৎ আধা ঘন্টা সময় লাগে, এর বেশি সময় সাধারণত লাগে না। রিভিশন সার্কামসিশন করতে কি কোনো রকম ব্যথা লাগে? জি, নর্মাল সার্কামসিশন করতে যেরকম ব্যথা লাগে রিভিশন সার্কামসিশন করতেও ঠিক সেরকম ব্যথা লাগে। ব্যথাটা কীরকম? যে আমরা লোকাল অ্যানাস্থেসিয়া দিই, অর্থাৎ অজ্ঞান করার জন্য একটা ইনজেকশন পুশ করি, সেই ইনজেকশন দেওয়ার সময় যে একটা ব্যথা, যে পিঁপড়া কামড় দিয়েছে এরকম একটা ব্যথা অনুভব হবে। এরপরে যখন অ্যানাস্থেসিয়া হয়ে যাবে তখন আর কোনো প্রকার কোনো ব্যথা লাগবে না। রিভিশন সার্কামসিশন করার পর ঠিক হতে কত সময় লাগে? রিভিশন সার্কামসিশন করার পর এটা ঠিক হতে সাধারণত 7 থেকে 10 দিন সময় লাগে, তবে কারো কারো ক্ষেত্রে আরও 2-1 দিন বেশি সময় লাগতে পারে। রিভিশন সার্কামসিশন করার পর কি কি ওষুধ খেতে হয় এই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটা দেখতে পারেন।
এবং রিভিশন সার্কামসিশন করার পর কী কী খাবার খাওয়া যাবে এবং কী কী খাবার খাওয়া যাবে না এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই ভিডিওটা দেখতে পারেন।